নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কিন্তু আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ারকে নিয়েও কিছু নিউজ শেয়ার করার রয়েছে। এবং সুপার কাপে আজকে আমরা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে চলেছি, সেই সুপার কাপ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আজকে আমরা সুপার কাপ নিয়ে কথা বলি, তো বিকেল 4:30 কিন্তু কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু খেলতে হয়নি, তারা সরাসরি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে। আর অপরদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স প্রথম ম্যাচেই কিন্তু ইস্ট বেঙ্গলকে হারিয়ে তারা কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করেছে। তো সুপার 8-এর প্রথম ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। লুনাকে নিয়ে একটুখানি চিন্তার কারণ লাগছিল, কারণ ইনজিওর্ড ছিল লুনা। কীরকম ইঞ্জুরি হয়েছে সেটা আমরা না জানলেও কিন্তু তার ইঞ্জুরি খুব যে সিরিয়াস হয়নি সেটা তোমাদের বলেছিলাম। এবং কেরালা ব্লাস্টার্সের কোচও জানিয়েছে যে অ্যাভেলেবেল রয়েছে লুনা এই ম্যাচটা খেলার জন্য। আর মোহনবাগানের একমাত্র বিদেশি প্লেয়ার নুনো রেইস কিন্তু আজকের ম্যাচ খেলবে। বাদ বাকি বেশিরভাগ কিন্তু যারা ডেভেলপমেন্ট প্লেয়ার রয়েছে তাদের নিয়ে 25 জনের দল গঠন হয়েছে। সেখানে আইএসএলেরও কিছু প্লেয়ার রয়েছে, তাদেরও কিন্তু দলে রাখা হয়েছে। দীপক তাংড়িকে কিন্তু আমরা আবার আজকে ক্যাপ্টেন হিসাবে দেখব। তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো এই ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশন সকলে করে যেও, যে কেরালা ব্লাস্টার্স নাকি মোহনবাগান সুপার জায়েন্ট কোন দল কত গোলে জিতবে অবশ্যই কমেন্টে জানিও। এবং দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে সেটাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেখানে রাত 8টা থেকে এফসি গোয়া তারা মুখোমুখি হবে পাঞ্জাব এফসির সঙ্গে। এবার গোয়া যে ফুটবলটা খেলেছিল এক কথায় টপ ক্লাস ফুটবল, এবং পাঞ্জাবও যেভাবে ওড়িশাকে হারিয়েছিল সেটাও কিন্তু খুব সুন্দর ফুটবল আমরা দেখেছিলাম। তো দুটো হাড্ডাহাড্ডি দল যখন মুখোমুখি হবে তখন কিন্তু লড়াই জমে যাবে। এবং নকআউট ম্যাচ যেহেতু, তো একটা দারুণ এন্টারটেনিং ম্যাচ কিন্তু এটাও হবে। তো ওভারঅল দুটো ম্যাচের দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো এর সাথে সাথে আমরা যদি সরাসরি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, প্রথমেই কিন্তু একজন আই লিগের প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যাকে কিন্তু আমরা পরের সিজনে আইএসএলে দেখতে পেতে চলেছি। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 26 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এডমুন্ড, যাকে কিন্তু আমরা ইন্টারকাসির জার্সি গায়ে এই সিজনে খেলতে দেখেছি। এবং যথেষ্ট ভালো কিন্তু এডমুন্ড পারফরমেন্স করেছে, এবং এডমুন্ডকে কিন্তু আমরা জাতীয় দলেও কল আপ পেতে দেখেছিলাম। তো টোটাল কিন্তু ইন্টারকাসির জার্সি গায়ে এই সিজনে 23 ম্যাচ খেলেছে। নামের পাশে কিন্তু 4টে গোল রয়েছে এবং 6টা অ্যাসিস্ট রয়েছে। তো প্লেয়ারটার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে যে কিছু করে দেখানোর। এর আগে কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে কিন্তু যখন ছিল খুব একটা সুযোগ পেত না, সেখানে কিন্তু আইএসএলের ট্রফি জেতে। এছাড়াও কিন্তু ইস্ট বেঙ্গলেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই এডমুন্ডের। এবার ইন্টারকাসির সঙ্গে কিন্তু এডমুন্ডের আরও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। এবার ইন্টারকাসি আইএসএলে আসার সম্ভাবনা তো রয়েছে, সেটা পরের কথা। কিন্তু এডমুন্ডকে নেবার ব্যাপারে তার এজেন্টের সঙ্গে কিন্তু কথাবার্তা বেশ অ্যাডভান্স লেভেলে এই মুহূর্তে চালাচ্ছে আইএসএলের ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসি। তারা কিন্তু কিছু চেঞ্জেস করতে চলেছে, এবং সেই জায়গাতেই কিন্তু এডমুন্ডের মতন ভারতীয় স্ট্রাইকারের উপর ভরসা রাখার জন্যই তার সঙ্গে কথাবার্তা বেশ কিছুটা এগিয়ে ফেলেছে। যদিও এখনই ডিল ডান বা আসবেই বলার মতন জায়গা আসেনি, কারণ এখনও ট্রান্সফার উইন্ডো ওপেন হতে বেশ কিছুদিন সময় লাগবে। তারপরই কিন্তু বোঝা যাবে যে এই ডিলটা ঠিক কীরকমভাবে হচ্ছে, সেটাকে নিয়ে পরবর্তী সময় অবশ্যই আলোচনা করা যাবে। এবং এর সাথে সাথে যদি আমরা আরও এক ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো দুর্দান্ত পারফরমেন্স লাস্ট কয়েকটা সিজনেই করে আসছে 27 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং লাইনের প্লেয়ার জিতিন এমএস, যাকে কিন্তু আমরা নর্থ ইস্টের জার্সি গায়ে এই সিজনেও দুর্দান্ত ফুটবল খেলতে দেখেছি। তো নর্থ ইস্টের জার্সি গায়ে কিন্তু ধারাবাহিকতা সে বজায় রাখে। হয়তো কোনো ম্যাচে গোল আসে বা কোনো ম্যাচে গোল আসে না, কিন্তু তার যে খেলার একটা খিদে, গোল করার একটা খিদে, সেটা কিন্তু আমরা বারবারই দেখতে পেয়েছি। তো এই সিজনে জিতিন এমএস 30টা ম্যাচে কিন্তু তার নামের পাশে সুন্দর রেকর্ড রয়েছে। নর্থ ইস্টের জার্সি গায়ে 7টা গোল 9টা অ্যাসিস্ট কিন্তু করেছে এই জিতিন এমএস। যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু করেছে। তারপরে জিতিন এমএস জাতীয় দলের ফার্স্ট 11-এ চান্স পায় না। যথেষ্ট ভালো উইং বরাবর অ্যাটাক করতে পারে, গোল করতে পারে, এটাই হচ্ছে খারাপ লাগার ব্যাপার। তো যাই হোক, নর্থ ইস্টের সঙ্গে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং তাকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলের 3টে ক্লাব অ্যাপ্রোচ করছে যাতে জিতিন এমএসকে পাওয়া যায়। অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবেই কিন্তু জিতিন এমএসকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বয়স 27, খেলার কোয়ালিটি রয়েছে, পায়ে স্কিল রয়েছে, গোল করতে জানে, তো যেই দলেই যাক না কেন পরবর্তী সময় সে কিন্তু সম্পদ হবে। এবং বিশেষত আমি ইস্ট বেঙ্গল দলে এরকম একজন প্লেয়ারকে দেখতে চাই যে দুটো উইংয়েই কিন্তু খুব ভালো খেলতে পারে। ইস্ট বেঙ্গলেরও উইঙ্গারের একটুখানি ইন্ডিয়ান উইঙ্গারের সমস্যা রয়েছে, নন্দকুমারকে সেই ছন্দে আর পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় যদি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই জিতিন এমএসের মতন প্লেয়ারকে টার্গেট করে তো খুব ভালো টার্গেট হবে এবং এলে তো খুবই ভালো হবে। কিন্তু নর্থ ইস্টও চেষ্টা করছে তাকে ধরে রাখার, কিন্তু এখনই কোনো কিছুই হয়নি। নর্থ ইস্টও চেষ্টা চালাচ্ছে, বাকি দলগুলোও চেষ্টা চালাচ্ছে। তো দেখা যাক এই প্লেয়ারকে নিয়ে কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ ভালো কিছুই লড়াই হবে আমরা আশা করতে পারি। এরপর যদি সরাসরি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের 28 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার সাউল ক্রেসপো, যার সাথে ইস্ট বেঙ্গলের এখনও কিন্তু একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। এবার ক্রেসপোকে নিয়ে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে ম্যানেজমেন্টকে, কারণ ক্রেসপো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে এই সিজনে 23টা ম্যাচ খেলেছে, সেখানে নামের পাশে 4টে গোল 3টে অ্যাসিস্ট থাকলেও যেই সমস্যা ইস্ট বেঙ্গল প্রচণ্ড পরিমাণে পড়েছিল সেটা হচ্ছে কঠিন সময় যখন বড় বড় ম্যাচ ছিল সেই সময় কিন্তু দীর্ঘদিনের জন্য ক্রেসপো ইনজুরি পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া, এটা কিন্তু দলকে রীতিমতন ভুগিয়েছে। ক্রেসপো থাকা আর না থাকার মধ্যে অনেকটাই পার্থক্য। হ্যাঁ, অনেকে বলবে হয়তো ক্রেসপোর গতি কম, ক্রেসপো সেইভাবে নিজের সেরা পিক খেলাটা খেলতে পারে না, কিন্তু তারপরেও সৌভিক চক্রবর্তী ক্রেসপো মাঝমাঠে থাকলে মাঝমাঠ কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট লাগে। এবার ক্রেসপোর সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করতে হতে পারে ম্যানেজমেন্টকে, কারণ অস্কার কিন্তু একদমই তার যেটা সিস্টেম, তার যেটা প্ল্যানিং, সেখানে কিন্তু ক্রেসপোকে রাখতে চাইছে না। এবং ক্রেসপোকে ছাড়তে গেলে যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা তার জন্য টাকা দিতে হবে, আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, সেই নিয়েই কিন্তু ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি বসতে চলেছে এবং তার সাথে খুব সম্ভবত কন্ট্রাক্ট টার্মিনেটই হবে, কারণ একটা স্যালারি যথেষ্ট ভালো রয়েছে। সেই স্যালারিতে অন্য কোনো ক্লাব তাকে কিভাবে লোনে নিতে চায় কিংবা পার্মানেন্ট ডিলে নিতে চায় কিনা সেই নিয়েও চেষ্টা চালানো হবে, কিন্তু খুব একটা আখেরে লাভ হবে বলে মনে হচ্ছে না। তো সেই জায়গাতে হয়তো তার কন্ট্রাক্ট টার্মিনেট হতে পারে। তো কিছু করার নেই, প্লেয়ারের আপ ডাউন তো থাকেই এবং দলের ঊর্ধ্বে কেউই নয়, প্লেয়ার তো প্লেয়ারের জায়গাতেই থাকবে, প্লেয়ার আসবে যাবে। হ্যাঁ, অবশ্যই ভালো কিছুও ক্রেসপো দিয়েছে। ক্রেসপো কিন্তু টানা 6টা ম্যাচে একটা সময় গোল করেছিল, দলকে ভালো ফলাফল এনে দিয়েছিল। সুপার কাপ ফাইনালেও কিন্তু ক্রেসপো যথেষ্ট ভালো করেছিল। সুপার কাপটা তো দারুণ গিয়েছিল লাস্ট ইয়ারে, এই বছরে সুপার কাপেও সেরকম কিছু হয়নি। তো ক্রেসপোকে হয়তো শেষ পর্যন্ত ছেড়ে দিতে চলেছে ম্যানেজমেন্ট, এরকমটাই আপডেট রয়েছে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু হয়নি, সেটা হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে বলে শোনা যাচ্ছে। সেগুলো হয়ে গেলে তোমাদের অবশ্যই পরবর্তী সময় জানিয়ে দেব। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।